সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, থার্ড ইয়ার অনার্স ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ রাজশাহী কলেজের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ এবং ইনচার্জ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ রাজশাহী কলেজ রাজশাহী। নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে নিজ নিজ গৃহে অবস্থান করে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের রাজশাহী কলেজের উদ্যোগে যে অনলাইন ক্লাস চালু করা হয়েছে, তোমাদের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটিকালীন সময়ে ঠিক তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং কন্ট্রোল বিষয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এই ছুটির পূর্বে, যদিও এই কলেজ ছুটির পূর্বে তোমাদের সঙ্গে এই চ্যাপ্টারটা বেশ কয়েকদিন ক্লাসে আমি আলোচনা করেছি, কিছু অঙ্কও করা হয়েছে, কিন্তু চ্যাপ্টারটা শেষ করা হয়নি। তবে আজকে আমি মোটামুটি এই চ্যাপ্টারটার পুরোপুরি আউটলাইন দেওয়ার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। আশা করি এই পুরোপুরি আউটলাইন, পুরো চ্যাপ্টারটার একটা আউটলাইন পেলে তোমাদের জন্য পুরো বিষয়টা, পুরো চ্যাপ্টারটা হৃদয়ঙ্গম করা খুব সহজ হবে। যাই হোক, আমরা শুরু করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটা তোমরা পূর্বেও জেনেছো যে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি থাকে, যেগুলি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান বছর শেষে প্রডিউস করে থাকে তাদের ব্যবহারের জন্য। কিন্তু যেভাবে তারা প্রডিউস করে থাকে সেক্ষেত্রে ব্যবহারকারীর জন্য কোনো তুলনা করা বা বিশ্লেষণ করার ক্ষেত্রে খুব সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে এটাকে আরও বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেটাই মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আবার অনেক সময় অনেক লেম্যান থাকে যারা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে খুব একটা বুঝতে পারে না, তাদের জন্য ব্যাখ্যা এবং বিশ্লেষণের প্রয়োজন হয়। যাই হোক, আমি তোমাদেরকে আলোচনা করব এই বিষয়বস্তুগুলো। বেসিক্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের বেসিক্স কী কী জিনিস আছে সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিই, তারপরে আমরা সেই বিষয়বস্তুগুলো আলোচনা করব। Analyzing financial statements involves evaluating three characteristics of a company. তিনটা বৈশিষ্ট্য, দেখো লাল রেড মার্ক করা আছে, তোমরা একটু এর দিকে দেখো, রেড মার্ক করা আছে। থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোম্পানি, কোম্পানির তিনটা বৈশিষ্ট্যকে এর সঙ্গে সংযুক্ত আছে। প্রথমটা হচ্ছে ইটস লিকুইডিটি, মানে কোম্পানির তারল্য ক্ষমতা বোঝার জন্য, অর্থাৎ কোম্পানির তারল্য ক্ষমতা কতটুকু। লিকুইডিটি বলতে গেলে ক্যাশ পরিশোধ করার ক্ষমতা কোম্পানির কতটুকু, সেটা আমরা লিকুইডিটি থেকে জানতে পারি। শর্ট টার্ম লায়াবিলিটি ও পরিশোধ করার ক্ষমতাকে লিকুইডিটি আমরা জানতে পারি। প্রফিটেবিলিটি, ইটস প্রফিটেবিলিটি, 2 নম্বর হচ্ছে ইটস প্রফিটেবিলিটি। তাহলে কি হলো, 2 নম্বর হচ্ছে কোম্পানির লাভজনক অর্জন ক্ষমতা আমরা এই স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারবো। 3 নম্বর হচ্ছে ইটস সলভেন্সি, তার মানে দীর্ঘমেয়াদী দায় দেনা পরিশোধ করার ক্ষমতা কোম্পানির কতটুকু আছে সেটা সলভেন্সির মাধ্যমে আমরা জানতে পারব। কম্পারেটিভ অ্যানালাইসিস, এখন আমি আগেই বলেছি যে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা হয় তুলনা করার জন্য, অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানি এবং নিজের কোম্পানির অভ্যন্তরে এক ইয়ার থেকে আরেক ইয়ার, অথবা একটা আইটেম থেকে আরেকটা আইটেম, অর্থাৎ হিসাবের যে কম্পোনেন্ট আছে সেই একটা হিসাব থেকে আরেকটা, যেমন সেলসের সঙ্গে কস্ট অফ গুডস সোল্ডের তুলনা করা যেতে পারে, ইকুইটির সাথে ডেটের তুলনা করা যেতে পারে, এইরকম একটা আইটেমের সঙ্গে আরেকটা আইটেমের তুলনা করা যেতে পারে। সেই জন্য সেটাকে বলে কম্পারেটিভ অ্যানালাইসিস। 3 টাইপস, এখানেও আমরা 3 টাইপস অফ কম্পারিশন, 3 ধরনের কম্পারিশন এখানে আমরা দেখতে পাবো। 3 ধরনের কম্পারিশন, 3 ধরনের তুলনা করতে পারবো। প্রথমে হলো ইন্ট্রা কোম্পানি বেসিস,
ইন্ট্রা কোম্পানি বেসিস, অর্থাৎ এক কোম্পানির ভিতরেই যে বিভিন্ন আইটেমের মধ্যে তুলনা করা যাবে সেটাকে আমরা বলবো ইন্ট্রা কোম্পানি বেসিস কম্পারিশন। তাহলে কম্পারিশন হবে কোম্পানির ভিতরেই। 2 নম্বর হচ্ছে ইন্টার কোম্পানি বেসিস, অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এক কোম্পানির সেলস আরেক কোম্পানির সেলস, এক কোম্পানির অ্যাসেট আরেক কোম্পানির অ্যাসেট, এক কোম্পানির প্রফিট আরেক কোম্পানির প্রফিট, এইরকম আর কি আমরা তুলনা করব। 3 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। এখানে একটা আমরা জানি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা কিছু মানদণ্ড আছে। সকল ইন্ডাস্ট্রি একই রকমভাবে বিবেচনা করা হয় না বা একইভাবে চলে না। এক একটা কোম্পানির পে আউট, মুনাফা অর্জন, মুনাফা রেশিও, ডেট ইকুইটি রেশিও, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি এটা ভ্যারি করে। এই জন্য ইন্ডাস্ট্রি অ্যাভারেজও গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রি অ্যাভারেজও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, তাহলে আমরা 3 টাইপস অফ কম্পারিশন পেলাম। একটা হলো ইন্টার কোম্পানি বেসিস, 2 নম্বর হচ্ছে ইন্টার কোম্পানি বেসিস, 3 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। কম্পারেটিভ অ্যানালাইসিস, আমরা কিভাবে কম্পারেটিভ অ্যানালাইসিস করা যাবে সেই দুটো দেখি। তোমরা স্মরণ আছে নিশ্চয় যে আমরা 3টি অ্যানালাইসিসের মাধ্যমে এটা দেখি। একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস আর একটা রেশিও অ্যানালাইসিস। আমরা দেখি 3 টুলস, তার মানে 3 ধরনের এখানে টুলস এবং টেকনিক্স ব্যবহার করা হয় কম্পারেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে। প্রথম যেটা সেটা হরিজন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ হরিজন্টাল বলতে গেলে আমরা আনুভূমিক, অর্থাৎ পাশাপাশি একটা কোম্পানির ভিতরে এক ইয়ার থেকে আরেক ইয়ার, আরেক ইয়ার থেকে আরেক ইয়ার একই আইটেমের মধ্যে যে অ্যানালাইসিস করা হয় সেটাকে আমরা বলি হরিজন্টাল অ্যানালাইসিস। 2 নম্বর হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস আমরা জানি যে উলম্ব অ্যানালাইসিস, এটা উপরের দিকে করা হয়, অর্থাৎ মূল বিষয়টাকে বেস ধরে তার মধ্যে যতগুলো আইটেম আছে সব আইটেমগুলো একটা একটা করে তার সঙ্গে তুলনা করে দেখানো হয়। আমি তোমাদেরকে একটু উদাহরণে দেখাবো পরবর্তীতে, তখন বিষয়টা আরো একটু পরিষ্কার হবে। 3 নম্বর হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এটাই হচ্ছে মূলত খুব গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস। এটার মাধ্যমে অনেকগুলো বিষয়বস্তুকে উপস্থাপন করা হয় এবং এটা সবচেয়ে জনপ্রিয় এবং সহজবোধ্য অ্যানালাইসিস বলে বিবেচনা করা হয়। ফাইন্যান্সিয়াল অ্যানালাইস্টগণ এই বিষয়টার উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো যাই হোক, আমাদের আলোচনার ভিতরে এই 3টে বিষয় টুলস, এই 3টে টুলস বা টেকনিক্স যেটাই বলি সেটা আমাদের বিষয়বস্তুর ভিতরে পরবর্তীতে থাকবে। দেখো তোমরা এখানে একটা হরিজন্টাল অ্যানালাইসিস করে দেওয়া আছে, তার একটা ফর্মুলা উপরের দিকে আছে। তোমরা দেখো, কারেন্ট ইয়ার অ্যামাউন্ট মাইনাস বেজ ইয়ার অ্যামাউন্ট ডিভাইডেড বাই বেজ ইয়ার অ্যামাউন্ট ইন্টু 100। এখানে 100 এখানে অর্থাৎ শতকরায় প্রকাশ করতে হলে এটা ইন্টু 100। তোমরা ফর্মুলাটা লিখে রাখতে পারো, কারেন্ট ইয়ার অ্যামাউন্ট মাইনাস বেজ ইয়ার অ্যামাউন্ট ডিভাইডেড বাই বেজ ইয়ার অ্যামাউন্ট। তোমরা নিচে দেখো একটা কোম্পানির এখানে 2003 সাল, 2002 সাল, 2001 সাল, 2000 সাল এবং 1999 সাল, 1 2 3 4 5 বছরের ইনফরমেশন দেওয়া আছে। এটা একটা সেলস হতে পারে, যে কোনো একটা আইটেম ধরে করা আছে। 3 সালে দেখো 6562.8, 2 সালে 6295.4, 1 সালে 6190.6, 2000 সালে 5786.6 এবং 1999 সালে 5181.4। আমরা যদি 2003 সালকে কারেন্ট ইয়ার ধরি তাহলে বেজ ইয়ার কত হবে? বেজ ইয়ার নিশ্চয়ই 2002 সাল হবে। আবার 2002 সালকে যদি কারেন্ট ইয়ার ধরি তাহলে বেজ ইয়ার হবে 2001 সাল। ঠিক অনুরূপভাবেই এটাকে যদি কারেন্ট ইয়ার ধরি, 2000 সালকে কারেন্ট ইয়ার ধরি, তাহলে 1999 সাল হবে বেজ ইয়ার। 1999 সালকে কারেন্ট ইয়ার ধরলে 1998 সাল হবে বেজ ইয়ার। কিন্তু আমাদের এখানে বেজ ইয়ারের এই 98 সালের তথ্য নাই, কাজেই আমাদেরকে বেজ ইয়ার এখানে 1999-কে ধরে 100 ধরা হয়েছে। তাহলে আমরা এখান থেকে যদি এটা দেখি তাহলে এই কারেন্ট ইয়ার, তাহলে এটার কারেন্ট ইয়ার হলো আমাদের 2000 সাল। তাহলে 5786.6 মাইনাস 5181.4 ডিভাইডেড বাই 5181.4 ইন্টু 100 করলে এই কারেন্ট ইয়ারের পার্সেন্টেজটা বের হয়ে যাবে, সেটা 112%। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেওয়া আছে। আবার অনুরূপভাবে এটাকে যদি বেজ ইয়ার ধরো তাহলে এটা হবে এইভাবে বাড়বে, এইভাবে বাড়বে, এইভাবে। এটাকে যদি বেজ ইয়ার হয়, সবগুলোকে যদি এটা বেজ ইয়ার ধরি তাহলে এটাকে যেমন একটা বেজ ইয়ার ধরে সবগুলা
করা আছে। এই সেন্সে আমরা বলতে পারি, তুলনামূলক বিশ্লেষণে বলতে পারি যে আসলে 100% ছিল 1999 সালে, এটা 112% হয়েছে 2000 সালে, 2001 সালে 119%, 21% এবং 27%। তাহলে কি হলো, 12% বেড়েছে, এখানে 19%, ওখান থেকে 19%, আর এখান থেকে কিন্তু 7% বেড়েছে। এটা হচ্ছে এখান থেকে 2% বেড়েছে, কিন্তু 99 সাল থেকে 21% বেড়েছে। এটা হচ্ছে 99 সাল থেকে 27% বেড়েছে, কিন্তু 2002 সাল থেকে এটা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে 6%। এটাকে আমরা বলতে পারি হরিজন্টাল অ্যানালাইসিস। এবার আসি আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস। দেখো তোমরা স্ক্রিনের দিকে একটু তোমরা খেয়াল করো। ভার্টিক্যাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, এখানে একটি পার্সিয়াল ব্যালেন্স শিট দেওয়া আছে 2002 সাল এবং 2001 সালে, একটা বেজিয়ার একটা কারেন্ট ইয়ার আমরা ধরি, কিন্তু আমি বলেছি এটা বেজিয়ারের সাথে কারেন্ট ইয়ারের তুলনা হবে না, এটা ভার্টিক্যাল অ্যানালাইসিসের তুলনা হবে উপর এবং নিচে, অর্থাৎ উপরের আইটেম আর নিচের আইটেম। তার মানে আমাদের এখানে যে সাজানো আছে অ্যাসেটে তোমরা একটু দেখতে পারো যে কারেন্ট অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট, আদার অ্যাসেট, টোটাল অ্যাসেট। এখানে 3 ধরনের অ্যাসেট আছে, 3 ধরনের অ্যাসেট আছে। 2002 সালে দেখো 1496.5, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে 2888.8, আর অন্যান্য অ্যাসেট আছে 666.2, এর টোটাল অ্যাসেট হয়েছে 5051.5। এই হচ্ছে আমার 2002 সালের টোটাল অ্যাসেটের একটা বিবরণ। 2001 সালে ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পারি টোটাল অ্যাসেট 4837.6। এখন হরিজন্টাল অ্যানালাইসিস আমরা যেমন দেখেছি 2002 সালের সাথে 2001 সালের একটা সম্পর্ক করা হয়েছে, কিন্তু ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এমন ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এই একই বছরের বিভিন্ন আইটেমের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে সেক্ষেত্রে টোটাল অ্যাসেটকে বেস ধরে 100% ধরা হয়েছে, টোটাল অ্যাসেটকে 100% ধরা হয়েছে। তার মানে 5051কে 100% ধরলে কারেন্ট অ্যাসেটটা কত পার্সেন্ট হয়, তাহলে এটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে 1496 ডিভাইডেড বাই 5051.5 ইন্টু 100। তোমরা কাগজ কলম বা খাতা ক্যালকুলেটর নিয়ে থাকলে তোমরা ট্রাই করে দেখতে পারো। 1496.5কে ভাগ করতে হবে 5051.5 ইন্টু 100, তাহলে 29.6% বাইর হবে। অনুরূপভাবে ক্যাপিটাল অ্যাসেটের পার্সেন্টেজ যদি আমি বের করতে চাই, তাহলে ক্যাপিটাল অ্যাসেটের পরিমাণ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, তাহলে ক্যাপিটাল অ্যাসেটের পরিমাণ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100। সিমিলারলি আদার অ্যাসেটের পরিমাণ যদি আমি পার্সেন্টেজে বের করতে চাই, তাহলে আদার অ্যাসেটের পরিমাণ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100। আমরা এইভাবে 100% এটা বেজিয়ার ধরে প্রত্যেকটা আইটেম কত পার্সেন্ট, তাহলে আমরা বলতে পারি 2002 সালে কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 29.6%, ক্যাপিটাল অ্যাসেটের পরিমাণ হচ্ছে 57.2% এবং অন্যান্য অ্যাসেটের পরিমাণ হচ্ছে 13.2%। এবার আমরা 2001 সালে দেখি, 2001 সালে ঠিক ওইভাবে যদি বের করি, তাহলে আমরা 30.1% হচ্ছে কারেন্ট অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে 56.9% এবং অন্যান্য অ্যাসেট হচ্ছে 13%। তাহলে আমরা এখন সহজেই আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে কোন অ্যাসেটটা কত পার্সেন্ট সেটা আমরা বের করতে পারলাম। এখন এটাকে আবার হরিজন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বিশ্লেষণ করা যেতে পারে। যেমন 2001 সালে কারেন্ট অ্যাসেট ছিল আমার 30.1%, আর 2002 সালে কারেন্ট অ্যাসেট আমার 29.6%। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই 2001 সালের থেকে কারেন্ট অ্যাসেটের পরিমাণ 2002 সালে কমে গেছে। সিমিলারলি আমার ক্যাপিটাল অ্যাসেট এর তুলনায় 2001 সালের ক্যাপিটাল অ্যাসেটের তুলনায় 2002 সালে ক্যাপিটাল অ্যাসেট আবার বেড়ে গেছে। আবার অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 2001 সালে যা ছিল 2002 সালে সেটা বৃদ্ধি পেয়েছে। এইভাবে আমরা প্রথমে ভার্টিক্যাল অ্যানালাইসিস করে নিয়ে আমরা পার্সেন্টেজ বের করে নিলাম, তারপরে আমরা আবার হরিজন্টালের মাধ্যমে তুলনা করতে পারি। এই আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। এবার আমরা আসবো আমাদের মূল আলোচনার বিষয়ে বা গুরুত্বপূর্ণ যেটা আলোচনা, সেটাকে আমরা বলে থাকি রেশিও অ্যানালাইসিস। থার্ড অ্যানালাইসিস হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও মিনস দুইটি আইটেমের মধ্যে যে গাণিতিক সম্পর্ক, পরস্পর সম্পর্কযুক্ত দুইটি আইটেমের মধ্যে যে গাণিতিক সম্পর্ক, সেটাকে বলা হয় রেশিও।
অর্থাৎ অনুপাত, রিলেশনশিপ বিটুইন টু আইটেমস, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন টু আইটেমস কল্ড রেশিও। দ্যাট মিনস রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা, তাহলে এখানে আমরা, তোমরা স্ক্রিনে দেখো লিকুইডিটি, রেশিওর যে প্রকারভেদ সেটা আমরা দেখি যে লিকুইডিটি জানার জন্য যে সমস্ত রেশিও, মেজার শর্ট টার্ম অ্যাবিলিটি অফ দ্য এন্টারপ্রাইজ টু পে ইটস ম্যাচিউরিং অব্লিগেশনস অ্যান্ড টু মিট আনএক্সপেক্টেড নিডস ফর ক্যাশ। খুব সিম্পলি এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের পরিমাপ যে শর্ট টার্ম অব্লিগেশনগুলো সে পরিশোধ করতে সক্ষম কিনা, শর্ট টার্ম দায় দেনাগুলো পরিশোধ করতে সক্ষম কিনা, সে ধরনের পরিমাপ যে রেশিওর মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলবো লিকুইডিটি রেশিও। 2 নম্বরে আমরা দেখতে পারি প্রফিটেবিলিটি রেশিও। এটা হচ্ছে ইনকামের সাথে সম্পর্ক, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা কতটুকু সেটা যাচাই করা হয় এটার মাধ্যমে। তোমরা দেখো সংজ্ঞাটাতে একটু দেখো, মেজার দ্য ইনকাম অর অপারেটিং সাকসেস অফ অ্যান এন্টারপ্রাইজ ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার ক্ষমতা পরিমাপ করা হয় প্রফিটেবিলিটি রেশিওর মাধ্যমে। 3 নম্বর রেশিও হচ্ছে আমাদের সলভেন্সি রেশিও, অর্থাৎ আমাদের সক্ষমতা অনুপাত এটাকে বলা হয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সক্ষমতা কতটুকু, মেজার্স দ্য অ্যাবিলিটি অফ দ্য এন্টারপ্রাইজ টু সার্ভাইভ ওভার এ লং পিরিয়ড অফ টাইম। খুব সুন্দর সংজ্ঞা এখানে, মেজার দ্য অ্যাবিলিটি অফ দ্য এন্টারপ্রাইজ টু সার্ভাইভ ওভার এ লং পিরিয়ড অফ টাইম। অর্থাৎ দীর্ঘ সময়ে আমাদের কোম্পানি সার্ভাইভ করতে পারবে কিনা সেটার পরিমাপ করাটাকে আমরা বলবো সলভেন্সি রেশিও। লিকুইডিটি রেশিওর মধ্যে বেশ কয়েকটা রেশিও আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে তোমরা খেয়াল করো, 3 3 6 রেখে 7টা লিকুইডিটি রেশিওর মধ্যে 7টা রেশিও আছে, যার প্রথমটি হচ্ছে কারেন্ট রেশিও, অর্থাৎ এটাকে চলতি অনুপাত বলা হয়। অ্যাসিড টেস্ট রেশিও, এটাকে দ্রুত অনুপাত বলা হয়। 3 নম্বর ক্যাশ কারেন্ট ডেট কভারেজ রেশিও। 4 নম্বর রিসিভেবলস টার্নওভার কালেকশন পিরিয়ড। 6 নম্বর হচ্ছে ইনভেন্টরি টার্নওভার এবং ডেট সেলস ইন ইনভেন্টরি। কিভাবে এই সমস্ত রেশিওগুলো বের করতে হয় আমরা পরবর্তী স্লাইডে সেগুলো দেখতে পারবো। আমরা লক্ষ্য করো, প্রথম হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কিভাবে বের করা হয়েছে দেখো, ফর্মুলাটা এখানে দেওয়া আছে, মেজার্স শর্ট টার্ম ডেট পেইং অ্যাবিলিটি। শর্ট টার্ম ডেট পেইং অ্যাবিলিটি অর্থাৎ স্বল্প মেয়াদী একদম যে সমস্ত দায় দেনা পরিশোধ করার ক্ষমতা পরিমাপ করা হয় এই কারেন্ট রেশিওর মাধ্যমে। কারেন্ট রেশিও বের করার ফর্মুলা হচ্ছে কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, অর্থাৎ কোম্পানির যে মোট চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো কারেন্ট রেশিও। 2 নম্বরে আসে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও বলছে মেজার্স ইমিডিয়েট শর্ট টার্ম ডেট পেইং অ্যাবিলিটি। ইমিডিয়েট অর্থাৎ চাহিদা মাত্র যে দায় দেনা পরিশোধ করতে সক্ষম কোম্পানি, সেটাকে আমরা বলে থাকবো অ্যাসিড টেস্ট রেশিওর মাধ্যমে সেটা প্রকাশ করা হয়, অ্যাসিড টেস্টের মাধ্যমে সেটা পরিমাপ করা হয়। এটাকে তোমরা ফর্মুলার দিকে খেয়াল করে দেখো, অ্যাসিড টেস্ট রেশিও ইজ ইকুয়াল টু ক্যাশ প্লাস টেম্পোরারি ইনভেস্টমেন্ট প্লাস নেট রিসিভেবলস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা কি পেলাম এখানে, ক্যাশ পেয়েছি, টেম্পোরারি ইনভেস্টমেন্ট মানে যেগুলো খুবই স্বল্পমেয়াদী বিনিয়োগ, চাহিদা মাত্র যে বিনিয়োগকে ক্যাশে পরিণত করা যায় সেটা হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী বিনিয়োগ। আর নেট রিসিভেবল বলতে গেলে গুড রিসিভেবলকে আমরা বলতে পারি ব্যাড ডেট বাদ দেওয়ার পরে যে রিসিভেবলটা থাকে, অর্থাৎ মন্দ ঋণ কুঋণ বাদ দেওয়ার পরে যে রিসিভেবলটা থাকে সেটাকে আমরা বলবো নেট রিসিভেবল। কোনো ফিনান্সিয়াল অ্যানালিস্ট নেট রিসিভেবলকেও এই অ্যাসেট টেস্ট রেশিওতে নিতে চায় না, আবার কোনো ফিনান্সিয়াল অ্যানালিস্ট নিতে চায়। যাই হোক, তোমরা ক্যাশ এবং টেম্পোরারি ইনভেস্টমেন্ট এই দুটো দিয়ে করলেও আমার অ্যাসেট টেস্ট রেশিওকে পরিমাপ করা সম্ভব হবে, অথবা ক্যাশ টেম্পোরারি ইনভেস্টমেন্ট প্লাস নেট রিসিভেবল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, এইভাবে যেটা ব্যয় হবে সেটাকে আমরা বলবো অ্যাসেট টেস্ট রেশিও। এরপরে আসি আমরা ক্যাশ
কারেন্ট ডেট কাভারেজ রেশিও। এটা সংজ্ঞাতে আমরা দেখতে পাচ্ছি মেজার্স শর্ট টার্ম ডেট পেইং অ্যাবিলিটি ক্যাশ বেসিস, ক্যাশ কারেন্ট ডেট আউট। এটা আবার একদম বোঝাচ্ছে একদম ক্যাশের মাধ্যমে পরিশোধ করার ক্ষমতা, মানে কোনো কিছুই এটাতে নেওয়া যাবে না, অন্য কোনো তরল সম্পদকে নেওয়া যাবে না, শুধুমাত্র ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্সই এটাতে অন্তর্ভুক্ত হবে। সেই জন্য ফর্মুলাতে তোমরা দেখো ক্যাশ কারেন্ট ডেট কাভারেজ রেশিও is equal to cash provided by operating activities divided by average current liabilities। তাহলে ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিজ, শুধুমাত্র ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে সমস্ত ক্যাশ প্রোভাইড হয়, নন ক্যাশ লেনদেনও এর মধ্যে অন্তর্ভুক্ত নাই, শুধু ক্যাশ যে সমস্ত পাওয়া যায় সেই পরিমাণ টাকা, সেই টাকার পরিমাণকেই অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিজ। অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটি সম্পর্কে তোমাদেরকে বলি যে অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিজ কিন্তু অনেক সময় থাকে না বা পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ব্যালেন্স শিটে যে কারেন্ট লাইবিলিটিস থাকবে সেটাই নিব। আর যদি বিগিনিং কারেন্ট লাইবিলিটিস মানে বছরের শুরু এবং বছরের শেষে কারেন্ট লাইবিলিটিসের পরিমাণ থাকে, তাহলে আমরা দুইটা কারেন্ট লাইবিলিটিসকে যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজটা বের করব। যদি অ্যাভারেজ এর জন্য অ্যাভেলেবল ইনফরমেশন আমাদের কাছে থাকে তাহলে আমরা অ্যাভারেজটা নিব, আর যদি অ্যাভারেজের জন্য অ্যাভেলেবল ইনফরমেশন না থাকে তাহলে শুধুমাত্র আমরা কারেন্ট লাইবিলিটিস নিব। রিসিভেবল টার্নওভার। এবার আসি আমরা রিসিভেবল টার্নওভার। মেজার্স লিকুইডিটি অফ রিসিভেবল। এটা হচ্ছে রিসিভেবল লিকুইডিটি পরিমাপ করা হয় এই টার্নওভারের দ্বারা। সেখানে ফর্মুলা হচ্ছে রিসিভেবল টার্নওভার ইজ ইকুয়াল টু নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ নেট রিসিভেবল। এটার ফর্মুলা হচ্ছে নেট ক্রেডিট সেলস। আমরা যদি নেট ক্রেডিট সেলস না পাই, অর্থাৎ ধারে বিক্রয়ের পরিমাণ যদি আমাদের তথ্যে না থাকে, ইনফরমেশনে না থাকে, তাহলে আমাদের সেলস থাকলে সেলস দিয়ে করতে হবে, এর কোনো উপায় নাই। আর যদি ক্রেডিট সেলস থাকে তাহলে আমরা ক্রেডিট সেলস নেওয়াটা বেশি যুক্ত, কেননা বাকির সাথেই, বাকি বিক্রির সঙ্গেই রিসিভেবলের সম্পর্ক, ক্যাশ বিক্রির সঙ্গে রিসিভেবলের কোনো সম্পর্ক নাই। সেই জন্য নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ নেট রিসিভেবল। এখানেও অ্যাভারেজ নেট রিসিভেবল তোমাদেরকে বের করতে হবে। বিগিনিং রিসিভেবল আর এন্ডিং রিসিভেবল এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমাদেরকে অ্যাভারেজ নেট রিসিভেবল বের করতে হবে। যদি অ্যাভারেজ নেট রিসিভেবলের কোনো ইনফরমেশন না থাকে তাহলে আমাদেরকে নেট রিসিভেবল দিয়েই রিসিভেবল টার্নওভার বের করতে হবে। কালেকশন পিরিয়ড। এটা হচ্ছে কালেকশন পিরিয়ড, অর্থাৎ মেজার্স নাম্বার অফ ডেজ রিসিভেবল আর আউটস্ট্যান্ডিং, অর্থাৎ রিসিভেবলটা বাইরে কত সময় আউটস্ট্যান্ডিং থাকে, একটা পণ্য বিক্রি হওয়ার, একটা পণ্য বাকিতে বিক্রি হওয়ার পরে সেটা আদায় করতে কত সময় লাগে, গড়ে কত সময় লাগে, সেটা এই পরিমাপ দ্বারা জানা যায়। এটার ফর্মুলা হচ্ছে কালেকশন পিরিয়ড ইজ ইকুয়াল টু 365 ডেজ ডিভাইডেড বাই রিসিভেবল টার্নওভার। আমরা আগেরটাতে যেমন রিসিভেবল টার্নওভার পেয়েছি, সেই রিসিভেবল টার্নওভার দিয়ে 365, আমরা জানি যে 365 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ এক বছরে 365 দিনে এক বছর হয়। তবে ফাইন্যান্সিয়াল ইয়ার অনেক সময় হিসাবের সরলতার কারণে অনেক ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অনেক বইপত্রে অনেক জায়গায় 365 যে স্থানে 360 ডেজ ধরে হিসাবভুক্ত করে। এটাও সঠিক, কারণ 360 দিয়ে হিসাব করা যায়, তাহলে হিসাবের ফ্র্যাকশনটা আসে না, একটু জটিল ইয়াটা দূর হয়। যাই হোক, আমরা দুটাই করতে পারি, 365 ডেজ আর 360 ডেজ ডিভাইডেড বাই রিসিভেবল টার্নওভার। রিসিভেবল টার্নওভার আমরা আগের ইয়েতে পেয়েছি। এবার আসি আমরা ইনভেন্টরি টার্নওভার। আমরা দেখো স্ক্রিনে ইনভেন্টরি টার্নওভারে, কারণ ইনভেন্টরি টার্নওভার করা হয় মেজার্স লিকুইডিটি অফ ইনভেন্টরি। মেজার্স লিকুইডিটি অফ ইনভেন্টরি, এটা ইনভেন্টরি লিকুইডিটি পরিমাপ করা হয়, অর্থাৎ ইনভেন্টরি কত সময় কিভাবে থাকছে, ব্যবসা প্রতিষ্ঠানে কতগুলো ইনভেন্টরি থাকে। আমরা জানি যে ইনভেন্টরি থাকারও প্রয়োজন আছে, আবার বেশি পরিমাণে থাকাটাও কোম্পানির জন্য ক্যাশ আটকিয়ে থাকা, অর্থাৎ ক্যাশ রোলিং হয় না আর কি। যাই হোক, এই ফর্মুলার আমরা দেখতে পাই ইনভেন্টরি টার্নওভার ইজ ইকুয়াল টু কস্ট অফ গুড সোর্স ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুড সোর্স, আমরা জানি যে বিক্রিত পণ্য ব্যয় আর কি, যে টাকায় আমরা বিক্রি করি সেখান থেকে গ্রস প্রফিট বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যায়। আমাদেরকে যদি আমাদের ইনফরমেশনের মধ্যে
কস্ট অফ গুড সোলস না থেকে যদি সেলস থাকে, সেই সেলস থেকে আমাদেরকে মুনাফার হার, গ্রস প্রফিটের রেট অনেক সময় দেওয়া থাকে, সেই মুনাফার হার থেকে হার দিয়ে গ্রস প্রফিট বের করে, সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিয়ে আমাদের কস্ট অফ গুড সোলস বের করে নিতে হবে। তারপরে সেটাকে অ্যাভারেজ ইনভেন্টরি। আবার অ্যাভারেজ ইনভেন্টরি বলতে গেলে আবার আমি বলি যে তোমাদেরকে বিগিনিং ইনভেন্টরি এবং এন্ডিং ইনভেন্টরি এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজ ইনভেন্টরি দিয়ে ভাগ করতে। যদি অ্যাভেলেবল ইনফরমেশন না থাকে আমাদেরকে কস্ট অফ গুড সোলসকে ইনভেন্টরি দিয়ে ভাগ দিলেও আমাদের এটা পাওয়া যাবে। ডেজ সেলস এন্ড ইনভেন্টরি, এটাও যে ইনভেন্টরি কতদিন থাকছে। মেজার্স নাম্বার অফ ডেজ ইনভেন্টরি ইজ অন হ্যান্ড, মানে হাতে বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ইনভেন্টরি গড়ে কতদিন থাকে, অর্থাৎ পণ্য তৈরি করার পরে পণ্য বিক্রেতার কাছে কতদিন এটা থাকে সেটা দেখানো হয় এই ডেজ সেলস ইন ইনভেন্টরির মাধ্যমে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলার মধ্যে ডেজ ইন ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 365 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার, অর্থাৎ আগে যে ইনভেন্টরিটা আমরা টার্নওভার পেয়েছি সেটা দিয়ে 365 অথবা 360 দুটাকে ভাগ করলে ডেজ ইন ইনভেন্টরি বের হবে। এবার আমরা আসি প্রফিটেবিলিটি রেশিওতে। প্রফিটেবিলিটি রেশিও, এখানে তোমরা দেখো প্রফিটেবিলিটি রেশিওর বেশ অনেকগুলো রেশিও এখানে আছে, যদিও সবগুলো খুব একটা সমান গুরুত্বপূর্ণ নয়, তবে এর মধ্যে থেকে আমরা বেশ কিছু, যেমন প্রথমে আছে প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন, ক্যাশ রিটার্ন অন সেলস, তারপরে অ্যাসেট টার্নওভার, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন কমন শেয়ার হোল্ডার ইকুইটি, বুক ভ্যালু পার শেয়ার, ক্যাশ ফ্লো পার শেয়ার, আর্নিং পার শেয়ার, প্রাইস আর্নিং, পিই রেশিও, পে আউট রেশিও এবং ডিভিডেন্ড ইল্ড রেশিও। তাহলে আমরা অনেকগুলো রেশিও এখানে দেখতে পাচ্ছি প্রফিটেবিলিটির মধ্যে। আমরা প্রত্যেকটা একটু আলাদা করে দেখি। এখন প্রথমটা আসে প্রফিট মার্জিন। খুব সিম্পল, এটা যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট মার্জিন কত, অর্থাৎ এটা সেলসের সাথে সম্পর্ক, বিক্রয়ের সাথে নেট মুনাফার পার্সেন্টেজ বা নেট মুনাফার অনুপাত কত সেটা এখানে দেখানো হয়। মেজার্স নেট ইনকাম জেনারেটেড বাই ইচ ডলার অফ সেলস, সেখানে বলছে প্রফিট মার্জিন সমান সমান নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস। এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে প্রকাশ হবে, 100 দিয়ে গুণ না করলে পয়েন্টে পাওয়া যাবে। তাহলে মূল ফর্মুলা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস। এটা হচ্ছে গ্রস প্রফিট মার্জিন রেশিও, একই রকম। এটা আমাদের সেলসের সাথে গ্রস প্রফিটের সম্পর্ক কতটুকু সেটা দেখানো হয়। সেখানে ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। আগেরটা ছিল নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস, এটা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। ক্যাশ রিটার্ন অন সেলসে আমরা দেখতে পাচ্ছি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিজ আর নেট সেলস, অর্থাৎ আমরা ক্যাশে নগদে কত টাকা বিক্রি করছি, অন্যান্য বিষয় না। ব্যবসার মধ্যে অনেক আয় থাকে, নেট প্রফিটের মধ্যে গ্রস প্রফিটের মধ্যে অনেক আয়ের অন্তর্ভুক্ত থাকে, কিন্তু শুধুমাত্র বিক্রি থেকে কত টাকা পাচ্ছি এটা আমরা মেজার্স নেট ক্যাশ ফ্লো জেনারেটেড বাই ইচ ডলার অফ সেলস। এখানে আমরা পাচ্ছি যে ক্যাশ রিটার্ন অন সেলস ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিজ, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নগদে কত টাকা পেয়েছি সেটাই সেলসের সাথে দেখানো হয়। এরপরে অ্যাসেট টার্নওভার, মানে সকল সম্পদের সাথে মেজার্স হাউ পেশেন্টলি অ্যাসেটস আর ইউজড টু জেনারেট সেলস, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল সম্পদ আছে সেগুলোকে জেনারেট করে কত পরিমাণ বিক্রি হয়েছে সেটা তুলনা দেখানো হয়। সেজন্য এখানে অ্যাসেট টার্নওভার ডিভাইডেড বাই নেট অ্যাসেট টার্নওভার ইজ ইকুয়াল টু নেট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল সেলস। অ্যাভারেজ টোটাল সেলস তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখছো। রিটার্ন অন অ্যাসেট, অ্যাসেটের অনুপাতে রিটার্ন। এখানে আমরা দেখতে পাই রিটার্ন অন অ্যাসেট সমান সমান নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট, নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। রিটার্ন অন কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, এখানে আমরা দেখতে পাচ্ছি মেজার্স অফ প্রফিটেবিলিটি অফ কমন শেয়ার হোল্ডার্স ইনভেস্টমেন্ট। রিটার্ন অন কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি সমান সমান নেট ইনকাম অ্যাভারেজ কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ ইকুইটির সাথে এটাকে তুলনা করা হয়, নেট ইনকামের তুলনা করা হয় ইকুইটির সাথে। এখানে আবারও তোমাদেরকে বলে রাখি, অ্যাভারেজ যখনই থাকবে তখনই আমরা বিগিনিং আর এন্ডিং এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজটাকে বের করে নেব। মনে রাখবা শুধুমাত্র কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, মানে শুধুমাত্র মালিক যে সমস্ত মূলধন সরবরাহ করেছে ঠিক শুধুমাত্র সেটা নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। বুক ভ্যালু পার শেয়ার, বুক ভ্যালু পার শেয়ার বের করাটা খুব ইজি। এটার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আউটস্ট্যান্ডিং শেয়ার কতগুলো আছে এবং
তার বৈমূল্য কত, অর্থাৎ অ্যাসেটের সাথে নির্ভর করে। সেই জন্য কমন শেয়ার হোল্ডার ইকুইটি কে নাম্বার অফ কমন শেয়ার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ কমন শেয়ার হোল্ডার ইকুইটি পরিমাণ, ইকুইটি আমরা জানি যে ক্যাপিটাল ছাড়াও আরও যে রিটেন আর্নিংস সহ অন্যান্য মুনাফা, রিটেন আর্নিংস, ডিভিডেন্ড সব কিছু যোগ করার পরে কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি পরিণত হয়, সেটাকে নাম্বার অফ কমন শেয়ার্স দ্বারা ভাগ করতে হবে। তারপরে আমরা চলে যাই ক্যাশ ফ্লো পার শেয়ার। ক্যাশ ফ্লো পার শেয়ারের ক্ষেত্রে কমন শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো কত হয়েছে এটা বের করা হয়। ক্যাশ ফ্লো পার শেয়ার সমান সমান নেট ক্যাশ প্রোভাইডেড বাই অল অ্যাক্টিভিটিজ ডিভাইডেড বাই নাম্বার অফ কমন শেয়ার্স। তার মানে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অল অ্যাক্টিভিটিজ কে নাম্বার অফ কমন শেয়ার দিয়ে ভাগ করতে হবে। ইপিএস আর্নিং পার শেয়ার আমরা কিভাবে বের করব? আর্নিং পার শেয়ার আমরা বের করব আর্নিং পার শেয়ারকে নেট ইনকামকে নাম্বার অফ কমন শেয়ার দিয়ে ভাগ করব, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট পিরিয়ডে কতটা নেট ইনকাম হবে, সেই নেট ইনকামকে আমরা সেই মুহূর্তে নাম্বার অফ কমন শেয়ার্স আউটস্ট্যান্ডিং কত আছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা আর্নিং পার শেয়ার পাবো, এবং সেটা মেজার অফ নেট ইনকাম আর্ন অন ইচ কমন শেয়ার। প্রাইস আর্নিং পিই, এটাকে পিই রেশিও, এটার ফর্মুলাটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও সমান সমান শেয়ার প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। তার মানে শেয়ার প্রাইস, বাজারে কি মূল্যে শেয়ার বিক্রি হচ্ছে সেটাকে ইপিএস আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ দিয়ে, এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে প্রকাশ করা যাবে। কি কারণে এটা করা হয়? দেখো, মেজার রিলেশনশিপ বিটুইন মার্কেট প্রাইস পার শেয়ার আর আর্নিং পার শেয়ার, মানে বাজার মূল্য আর ইপিএস এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় পিই রেশিও দ্বারা। পে আউট রেশিও দ্বারা আমরা মেজার্স পার্সেন্টেজ অফ আর্নিং ডিস্ট্রিবিউটেড ইন দ্য ফর্ম অফ ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড কত টাকা দিয়েছে সেটার সঙ্গে সম্পর্ক করা হয় আয়ের সাথে ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করেছে কত সেটা প্রকাশ করা হয় এই পে আউট রেশিওর মাধ্যমে, যেটা আমরা পে আউট রেশিও ইজ ইকুয়াল টু ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট ইনকাম, এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। তাহলে ফর্মুলা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট ইনকাম ইনটু 100। এখানে 100 দেওয়া হয়নি, তোমরা 100টা দিয়ে নিবা, তাহলে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হবে। ডিভিডেন্ড ইল্ড রেশিওতে আমরা কি বের করি? মেজার্স রেট অফ রিটার্ন আর্ন ফ্রম ডিভিডেন্ড, মানে ডিভিডেন্ড থেকে আমাদের রেট অফ রিটার্ন আর ডিভিডেন্ডের মধ্যে কি সম্পর্ক সেটাকে ডিভিডেন্ড ইল্ড বলে। সেখানে বলছে ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার আর শেয়ার প্রাইস, অর্থাৎ একক প্রতি শেয়ারের ডিভিডেন্ড কত দেওয়া হয়েছে এবং শেয়ারের বাজার মূল্য কত সেটা দিয়ে ভাগ করলে ডিভিডেন্ড ইল্ড আমরা পাবো। এবার আমরা আসি সর্বশেষ মেজারমেন্ট আমাদের, অর্থাৎ থার্ড মেজারমেন্ট রেশিওর অ্যানালাইসিসের থার্ড মেজারমেন্ট সলভেন্সি রেশিওস। আমরা সংজ্ঞাতে দেখেছিলাম সলভেন্সি রেশিও বলতে গেলে হচ্ছে একটু লং টার্ম ক্যাপাসিটি অফ এ কোম্পানি টু পে ইটস লং টার্ম লাইবিলিটিস। সেখানে আমরা দেখতে পাচ্ছি 4টা রেশিও আছে: ডেট টু টোটাল অ্যাসেট, ইন্টারেস্ট কাভারেজ, ক্যাশ ইন্টারেস্ট কাভারেজ এবং ক্যাশ টোটাল ডেট কাভারেজ। আমরা ডেট টু টোটাল অ্যাসেট, এখানে আমরা দেখতে পাচ্ছি মেজার্স পার্সেন্টেজ অফ টোটাল অ্যাসেট প্রোভাইডেড বাই ক্রেডিটর্স। তার মানে টোটাল ক্রেডিটররা টোটাল অ্যাসেট কত দিয়ে, টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, কতটুকু ক্রেডিটর্সদেরকে সাপ্লাই করা হয়েছে সেটা জানা যায় এই রেশিওর মাধ্যমে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডেট টু টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল লাইবিলিটিজ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, অর্থাৎ টোটাল লাইবিলিটিজকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করলেই বোঝা যাবে যে ডেট হোল্ডার, আমাদের যারা ঋণদাতা, তাদের কতটুকু অংশ আছে অ্যাসেটের উপরে। ইন্টারেস্ট কাভারেজ, এটার মাধ্যমে আমরা কি জানতে পারি? মেজার্স অ্যাবিলিটি টু মিট ইন্টারেস্ট পেমেন্ট অ্যাজ দে কাম ডিউ, অর্থাৎ তারা যখন ইন্টারেস্ট বকেয়া হবে আর কি, ইন্টারেস্ট পাওনা হবে, সেটা পরিশোধ করার সক্ষমতা কোম্পানির কতটুকু আছে সেটা এই রেশিওর মাধ্যমে আমরা জানতে পারি। ইন্টারেস্ট কাভারেজ সমান সমান ইনকাম বিফোর ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যান্ড ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, এটাকে ইবিআইটি বলে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, সেটাকে ইন্টারেস্ট এক্সপেন্সেস দিয়ে ভাগ করতে হবে। ইবিআইটিকে টোটাল ইন্টারেস্ট এক্সপেন্সেস দিয়ে ভাগ করলেই আমাদের ইন্টারেস্ট কাভারেজ রেশিও বের হয়ে যাবে। এটা যতটা বেশি হবে ততটা কোম্পানির জন্য এটা মঙ্গলজনক হিসেবে বিবেচনা করা হবে।
ক্যাশ ইন্টারেস্ট কাভারেজের ক্ষেত্রে আমরা কি জানতে পারি, এখানে হচ্ছে মেজার্স ক্যাশ অ্যাভেলেবল টু মিট ইন্টারেস্ট পেমেন্ট অ্যাজ দে কাম ডিউ, ক্যাশ বেসিস অর্থাৎ নগদে কত টাকা দিতে সক্ষম হবে, এখন ইনস্ট্যান্টলি কত টাকা দিতে সক্ষম হবে, এটাকে ক্যাশ বেসিস। আসলে মূলত ওই ইন্টারেস্ট কাভারেজ রেশিওরই এটা আরেকটা ফর্ম, সেটা কতটুকু এটা ক্যাশে দিতে সক্ষম বা আরও বেশি মোট অ্যাসিড টেস্টের মাধ্যমে এটা আমরা করে থাকি। সেখানে আমরা বলে থাকি ক্যাশ ইন্টারেস্ট কাভারেজ ইজ ইকুয়াল টু ইবিআইটিডিএ, ইবিআইটিডিএ সেটাকে বলছে ইনকাম বিফোর ইন্টারেস্ট, ইন্টারেস্ট ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, মানে ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ইন্টারেস্ট এবং ট্যাক্স এগুলো বাদ দেওয়ার পূর্বে যে মুনাফা হয় সেটাকে বলে ইন্টারেস্ট এক্সপেন্সেস। সেটাকে ইন্টারেস্ট এক্সপেন্সেস দিয়ে ভাগ করলে আমরা ক্যাশ ইন্টারেস্ট কাভারেজ পাবো। এবার আসি ক্যাশ টোটাল ডেট কাভারেজ। এখান থেকে আমরা কি জানতে পারি এই রেশিওর মাধ্যমে, এই রেশিওর মাধ্যমে আমরা জানতে পারবো মেজার্স লং টার্ম ডেট পেইং অ্যাবিলিটি, তার মানে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করার ক্ষমতা, এটার মাধ্যমে আমরা জানতে পারবো। সেটা বের করার ফর্মুলা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইডেড বাই এভারেজ টোটাল লায়াবিলিটিজ। তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং, অর্থাৎ আমরা আগেরটা যেমন নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত টাকা ক্যাশ কোম্পানি পেয়েছে সেটা বের করে সেটাকে টোটাল লায়াবিলিটি দিয়ে আমরা ভাগ করলেই আমাদের ক্যাশ টোটাল ডেট কাভারেজ পেয়ে যাবে। আমরা আলোচনার শেষ অংশে চলে এসেছি। আমরা এবার দেখব যে রেশিও অ্যানালাইসিস অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের অসুবিধা কি, লিমিটেশন, সীমাবদ্ধতা কি। আমরা তখন সুবিধা দেখলাম যে সব কিছুই আমরা জানি, প্রত্যেকটা বিষয়ের কিছু সুবিধা যতটা আছে, অসুবিধা খুব বেশি না থাকলেও অসুবিধা আছে আর কি। সেটাকে বিবেচনা নিয়েই আমাদেরকে এই সমস্ত অ্যানালাইসিসগুলো করতে হবে। তো কী কী অ্যানালাইসিস আমাদের অসুবিধা আছে সেটা আমরা প্রথমে দেখে নিই। প্রথমে হলো এস্টিমেটস, অর্থাৎ এটাকে যে কোনো জিনিস পরিমাপ করার ক্ষেত্রে এটা যদি সঠিক না হয় তাহলে আমাদের, যেমন ইনকাম যদি ঠিকমতো পরিমাপ করতে না পারি, অ্যাসেটগুলোকে যদি ঠিকমতো পরিমাপ করতে পারি, ভ্যালুয়েশন করার সময় যদি এটা কম বেশি হয় তাহলে আমাদের রেশিও আমাদের সঠিক তথ্য আমাদেরকে দিবে না, সেক্ষেত্রে আমাদের মিসলিড হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট। আমরা একটা অ্যাসেট কিনেছি আজ থেকে 5 বছর আগে, সে ফর এক্সাম্পল একটা অ্যাসেট কেনা হয়েছে আজ থেকে 5 বছর আগে 50,000 টাকায়, এখন সেই অ্যাসেটটার মূল্য নিশ্চয়ই 50,000 টাকা নয়, এই অ্যাসেটটার মূল্য অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদেরকে মেজারমেন্ট করার জন্য, অ্যাসেটের ভ্যালুয়েশন করার জন্য হিস্টোরিক্যাল কস্ট নিতে গেলে 50,000 টাকা ধরলে এটা অ্যাকুরেট হবে না। আবার এমন কিছু অ্যাসেট আছে যেটার মূল্য কমে গেছে, রিটেন ডাউন হয়ে গেছে। কাজে এই বিষয়গুলো আমাদের রেশিও অ্যানালাইসিস বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা হিসেবে আমরা বিবেচনা করি। অল্টারনেটিভ অ্যাকাউন্টিং মেথড, আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ের অনেক মেথড আছে, এক একটা অ্যাকাউন্টেন্ট এক একভাবে মেথড অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে দেখা যায় যে তুলনা করার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। কেউ হয়তো স্ট্রেট লাইন মেথড অ্যাপ্লাই করেছে ডেপ্রিসিয়েশন, কেউ দেখা যাবে যে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড অ্যাপ্লাই করেছে, কেউ দেখা যাবে যে ডিক্লাইনিং মেথড অ্যাপ্লাই করেছে। এই সমস্ত সমস্যার কারণে দেখা যায় যে অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রফিটের ভ্যালুয়েশনে, প্রফিট মেজারমেন্টে গণ্ডগোল হয়, সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকে। এই টিপিক্যাল ডাটা এবং অনেক সময় তথ্যরও আমাদের কিছু হেরফের থাকে, যে কারণে ডাটাও আমাদের সঠিক হয় না, এই জন্য আমাদেরকে ইয়ে করা হয়। আর ডাইভার্সিফিকেশন, সর্বশেষ আমরা ডাইভার্সিফিকেশন, অনেক বৈচিত্র্য মনে থাকে, হিসাবের বৈচিত্র্যতা আর মধ্যে এই ধরনের লিমিটেশন থাকে। তো ছাত্রছাত্রীবৃন্দ, এই আমার আলোচনা, আজকে আলোচনার বিষয় আমরা শেষ করব এখানে। আশা করি তোমাদের এই আলোচনা, পুরা চ্যাপ্টারটার একটা ওভারভিউ তোমাদের জন্য দেওয়া হলো। পুরা চ্যাপ্টারটা তোমাদের জন্য আগেও আমি তোমাদের যখন ক্লাস চালু ছিল সেই সময় আমি ক্লাসে তোমাদের এই বিষয়গুলো দেখিয়েছি, অনেক অঙ্কও আমি দেখিয়েছি এখানে। তো আমি মোটামুটি সব বিষয়গুলো আবার তোমাদের জন্য পুনরালোচনা হয়ে গেল। তোমাদের এটা নিশ্চয়ই হৃদয়ঙ্গমে সুবিধা হবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। তো তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে তোমাদের উপস্থিত থাকার জন্য, বা এই অনলাইনে ক্লাস তোমাদের সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো,
নিজ গৃহে সবাই নিজ নিজ গৃহে অবস্থান করো, এবং আমরা এই করোনাকে মোকাবেলা করে, করোনাকে জয় করে আবার তোমাদের সামনে আমরা হাজির হতে পারি, সেই দোয়া আমাদের জন্য রেখো। আমাদের জন্য সেই দোয়া আমি থাকলো। তো সবাইকে ধন্যবাদ।